Welcome students, welcome to the third video of electromagnetism. আমরা এর আগে যে দুটো ক্লাস করেছি তাতে আমরা ইলেকট্রোম্যাগনেটিজমের একটা পার্ট পড়েছি। সেই পার্টটার নাম হচ্ছে ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট বা তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল, যেখানে আমরা তড়িৎ প্রবাহের দরুন চৌম্বক ক্ষেত্র নির্ণয় করেছি। বিভিন্ন ধরনের পরিবাহী, যেমন ধরো স্ট্রেইট পরিবাহী বা বৃত্তাকার পরিবাহী বা সলিনয়েড বা টরয়েড। তো বিভিন্ন ধরনের পরিবাহীর জন্য আমরা বিভিন্ন বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করেছি অ্যাপ্লাইং বায়ো-সাভার্টস ল অ্যান্ড অ্যাম্পিয়ার্স সার্কিটাল ল। ওই যে পার্টটা, সেটার নাম হচ্ছে ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট বা তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল। এবার আমরা চলে এসেছি এই চ্যাপ্টারের সেকেন্ড পার্টে, এফেক্ট অফ, আমি লিখছি ম্যাগনেট অন কারেন্ট, বা বলতে পারো এফেক্ট অফ ম্যাগনেটিক ফিল্ড অন কারেন্ট, এভাবেও বলতে পারো। বাংলায় বললে তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া। এর আগেরটা কি ছিল? চুম্বকের উপর তড়িৎ প্রবাহের ক্রিয়া। এর আগের পার্টটা যেটা পড়েছি, যেটার নাম ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট, সেটা আসলে তোমরা যদি একটু চিন্তা করো তাহলে বুঝতে পারবে। সেটা ছিল এরকম: ধরো এখানে একটা পরিবাহী আছে, এই পরিবাহীর ভেতর দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা যাচ্ছে আই। এর পার্শ্ববর্তী কোনো বিন্দুতে আমি যদি একটা চুম্বক রাখি, ধরো এটা একটা চুম্বক শলাকা আমি যদি রাখি, তাহলে পরে আমরা জানি এই চুম্বক শলাকা বিক্ষিপ্ত হয়। তার মানে তড়িৎ প্রবাহ চুম্বকের উপর বল প্রয়োগ করে। তড়িৎ প্রবাহের দরুন তার পার্শ্ববর্তী অঞ্চলে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, যার জন্য এই চুম্বক মেরুগুলো বল অনুভব করে। দিস ফেনোমেনন ইজ কল্ড ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট, বা এটাকে তুমি বলতে পারো এফেক্ট অফ কারেন্ট অন ম্যাগনেট। এবার পড়বো উল্টোটা। ধরো অলরেডি কোথাও ম্যাগনেটিক ফিল্ড আছে, ধরো এই জায়গায় একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, মনে করো এরকম ম্যাগনেটিক ফিল্ড আছে। ওকে, ধরো এখানে কোনো একটা পরিবাহী আছে, তার ভেতর দিয়ে কারেন্ট যাচ্ছে। দেখা যায় যে এই কারেন্ট ক্যারিং যে কন্ডাক্টরটা বা পরিবাহীটা, এর উপরেও কিন্তু বল প্রযুক্ত হয় বাই দ্য ম্যাগনেটিক ফিল্ড হুইচ ইজ অলরেডি প্রেজেন্ট, যেটা কিনা আগের থেকেই এখানে আছে। এই ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু এই কারেন্টের নয়, এটা আগে থেকে আছে এই ম্যাগনেটিক ফিল্ডটা। এর মধ্যে যদি কোনো কন্ডাক্টরকে রাখা যায়, সেও কিন্তু বল অনুভব করে। দিস ফেনোমেনন ইজ কল্ড এফেক্ট অফ ম্যাগনেট অন কারেন্ট বা ম্যাগনেটিক ফিল্ড অন কারেন্ট। তো এটা আমরা আজকে পড়তে চলেছি। ওকে, তো চলো শুরু করা যাক। ফার্স্ট যে টপিকটা আমরা পড়ব সেটা হচ্ছে লরেঞ্জ ফোর্স। ওকে, সাপোজ এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, ধরো এরকম একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, ধরো তার ফিল্ড হচ্ছে বি, এই ডিরেকশানে। এখানে একটা চার্জড পার্টিকেল আছে, সাপোজ প্লাস কিউ, চার্জটা হচ্ছে প্লাস কিউ, এবং সে এই ম্যাগনেটিক ফিল্ডের ভেতরে এই দিকে মুভ করছে উইথ সাম ভেলোসিটি ভি, অ্যান্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন ভি অ্যান্ড বি ইজ থিটা। তো পরীক্ষা করে দেখা গেছে যে এই যে মুভিং চার্জ, এই মুভিং চার্জ কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের ভেতরে থাকলে বা ম্যাগনেটিক ফিল্ডের ভেতরে মুভ করলে তার উপরে বল ক্রিয়া করে ডিউ টু দ্য ম্যাগনেটিক ফিল্ড। এই বলের সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা করে যে বিষয়গুলো জানা গেছে, সেই বিষয়গুলো এরকম যে এই ফোর্সটা যদি এফ হয়, দ্যাট ভ্যারিজ অ্যাজ কিউ, অর্থাৎ কিনা এই বলের মানটা কয়টা জিনিসের উপর ডিপেন্ডেন্ট? আধানের উপর ডিপেন্ডেন্ট, আধানটির বেগের উপর ডিপেন্ডেন্ট, চৌম্বক ক্ষেত্রের উপর ডিপেন্ডেন্ট, এবং সাইন থিটার উপরে ডিপেন্ডেন্ট, হোয়ার থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন ভি অ্যান্ড বি। তো এখান থেকে এই বলের একটা রাশিমালা তৈরি করা হয়েছে, এফ ইকুয়াল টু কিউ ইন্টু ভেক্টর ফর্মে যদি লেখা হয় রাশিমালাটা, দিস ইজ ভি ক্রস বি। তার মানে বুঝতে পারছো যে বলের মানটা এটাই, অর্থাৎ এখান থেকে বলের মানের যে সমীকরণ পাওয়া গেছে সেটা হচ্ছে কিউ ভি বি
সাইন থিটা। বোঝা গেল? অর্থাৎ এখানে যেটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আসে এসআই পদ্ধতিতে, সেই কনস্ট্যান্টটার মান হচ্ছে 1। পরিষ্কার? তাহলে এবার এই বল যেহেতু ভেক্টর রাশি এবং এই পাশে ভি এবং বি ভেক্টর রাশি, তাহলে বলটাকে ভেক্টর ফর্মে লিখলে দেখা যায় যেটা এরকমভাবে লিখতে হয়, এফ ইকুয়াল টু কিউ ইন্টু ভি ক্রস বি। এই ভি ক্রস বি এর ডিরেকশন হচ্ছে অ্যাকচুয়ালি এফ এর ডিরেকশন। বোঝা যাচ্ছে? তো এই যে ফোর্সটা, এই ফোর্সটাকে বলে ম্যাগনেটিক লরেঞ্জ ফোর্স, কারণ লরেঞ্জ এই এক্সপ্রেশনটা অ্যাকচুয়ালি তৈরি করেছিলেন। এটা কিন্তু কোনো থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই, এটা এক্সপেরিমেন্টালি তৈরি করা একটা সূত্র। বিভিন্ন মানের আধান, বিভিন্ন মানের চৌম্বক ক্ষেত্র, বিভিন্ন দিকে আধানটাকে ছুটিয়ে চৌম্বক ক্ষেত্রের মধ্যে বিভিন্ন বেগে ছুটিয়ে পরীক্ষা নিরীক্ষা করে যত রকমভাবে আর কি পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব করে দেখা গেছে যে বলের মান কিউ, ভি, বি এবং সাইন থিটা এই 4টি রাশির সঙ্গে সমানুপাতিক। তার মানে আমরা এরকম লিখতে পারি, তাহলে বলের এক্স্যাক্ট মানের রাশিমালা যদি লিখি, এফ ইকুয়াল টু দিলে এখানে একটা কনস্ট্যান্ট আসবে, দ্যাট কনস্ট্যান্ট ইজ ফাউন্ড টু বি 1 ইন এসআই, দ্যাটস ওয়াই দ্য এক্সপ্রেশন বিকামস এফ ইকুয়াল টু কিউ ভি বি সাইন থিটা। ওকে, এবার এই রাশিমালাটাকে যদি ভেক্টর ফর্মে লেখা যায় তাহলে রাশিমালাটা দাঁড়ায় এইটা। এটাকেই আমরা বলি ম্যাগনেটিক লোরেঞ্জ ফোর্স। ক্লিয়ার? তবে লরেঞ্জ ফোর্স যদি তোমাকে জিজ্ঞাসা করে, লরেঞ্জ ফোর্স বলতে বোঝায় টোটাল লরেঞ্জ ফোর্স। টোটাল লরেঞ্জ ফোর্সটা কি আমি এখানেই বলে দিই। ধরো কোনো একটা জায়গায় ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আছে। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড মানে বোথ ইলেকট্রিক ফিল্ড ই অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড বি, বোথ আর প্রেজেন্ট অ্যাট দ্য সেম প্লেস। একই জায়গায়, ধরো এই জায়গাটাতে যেমন ম্যাগনেটিক ফিল্ড আছে, এখানে ধরো একটা ইলেকট্রিক ফিল্ডও আছে। ধরো এই দিকে একটা ইলেকট্রিক ফিল্ড আছে আর নিচের দিকে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে। তো এখানে যদি কোনো আধান কোনো একটা বেগ নিয়ে ছোটে, তাহলে পরে ও দুই ধরনের বল অনুভব করবে। একটা বল অনুভব করবে এফ ইলেকট্রিক। এফ ইলেকট্রিক কত হয় আমরা জানি। ই প্রাবল্যের তড়িৎ ক্ষেত্রে যদি কিউ আধান থাকে তাহলে কত বল অনুভব করে, কিউই। প্লাস হলে ই এর দিকে বল অনুভব করবে, মাইনাস আধান হলে ই এর বিপরীতে, আমরা প্লাস আধান নিয়েছি। আর এফ ম্যাগনেটিক তো এটা, তাহলে ওই আধানটির উপরে টোটাল বল কত ক্রিয়া করবে, এফ টোটাল ইজ ইকুয়াল টু এফ ইলেকট্রিক প্লাস এফ ম্যাগনেটিক। এবারে এফ ইলেকট্রিক আর এফ ম্যাগনেটিক রাশিমালা দুটো উপরে লেখা আছে, কিউটা যদি কমন নেই তাহলে রাশিমালাটা দাঁড়াবে ই প্লাস ভি ক্রস বি। দিস ইজ কল্ড টোটাল লরেঞ্জ ফোর্স। This is called electric Lorentz force and this is called magnetic Lorentz force, and the sum, vector sum of these two is called total Lorentz force. আশা করি পরিষ্কার। কি শিখলাম আমরা, যে কোনো চৌম্বক ক্ষেত্রের মধ্যে, এই যে একটা বি প্রাবল্যের চৌম্বক ক্ষেত্র, তার মধ্যে কোনো আধান যদি কোনো একটা বেগ নিয়ে ছুটতে থাকে তাহলে তার উপর একটা বল ক্রিয়া করে। সেই বলের মান 4টি রাশির সঙ্গে সমানুপাতিক, হুইচ আর কিউ, ভি, বি অ্যান্ড সাইন থিটা। আর বলের এক্স্যাক্ট রাশিমালা হচ্ছে, বলের মানের রাশিমালা হচ্ছে এফ ইকুয়াল টু কিউ ভি বি সাইন থিটা, দ্য কনস্ট্যান্ট বিইং 1। এটাই ভেক্টর ফর্মে লিখলে বলের রাশিমালাটা এরকম দাঁড়ায়, এফ এম ইকুয়াল টু কিউ ইন্টু ভি ক্রস বি। ওকে, দিস ইজ কল্ড ম্যাগনেটিক লোরেঞ্জ ফোর্স। এবার ভাবো যে কোনো একটা জায়গায় ইলেকট্রিক ফিল্ডও আছে, ম্যাগনেটিক ফিল্ডও আছে, একসাথে দুটো ফিল্ড আছে। এই ধরনের একসাথে দুটো ফিল্ড থাকলে ওই জায়গাটায় আমরা বলি যে ওই জায়গায় ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আছে। সো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি কোনো একটা এরকম আধান যদি ছুটতে থাকে, সাপোজ একটা এরকম প্লাস কিউ আধান, সে মনে করো এইদিকে ছুটছে কোনো একটা বেগ নিয়ে, দেন দ্য চার্জ উইল এক্সপেরিয়েন্স টু টাইপস অফ ফোর্সেস। ওয়ান ইজ এফ ইলেকট্রিক, অ্যানাদার ইজ এফ ম্যাগনেটিক। এফ ইলেকট্রিক ইজ কিউই, এটা আমরা স্থির তড়িতে শিখে এসেছি, আর এফ ম্যাগনেটিক এইমাত্র শিখলাম। সো দ্য রেজাল্টেন্ট ফোর্স অন দিস চার্জ উইল বি এফ টোটাল ইকুয়াল টু এফ ইলেকট্রিক প্লাস এফ ম্যাগনেটিক, which is q into e plus v cross b. So this is called total Lorentz force. This is electric Lorentz force, this is magnetic Lorentz force. তো আশা করি এইটুকু ক্লিয়ার। এবার আমরা যেটা অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারে যেটা ডিসকাস করব মেইনলি, সেটা হচ্ছে এইটা, কারণ এটা নিয়ে আমাদের ডিসকাশন অলরেডি হয়ে গেছে, এটা আমরা স্থির তড়িতে পড়েছি।
আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ম্যাগনেটিক লরেন্জ ফোর্স, যেটা সেটা আমরা এবার এটাকে নিয়ে একটু অ্যানালিসিস করব এই রেজাল্টটাকে নিয়ে। তারপরে দেখব যে ম্যাগনেটিক লরেন্জ ফোর্স যখন ক্রিয়া করে কোনো একটা পার্টিকেলের উপরে তার মোশন কীরকম হয়। ওকে, চলো। ওকে, এবার দেখো আমরা যে বলের রাশিমালাটা পেয়েছি, ম্যাগনেটিক লরেন্জ ফোর্সের রাশিমালাটা, এফ ম্যাগনেটিক ইজ ইকুয়াল টু কত, কিউ ভি বি সাইন থিটা। এটা নিয়ে একটু ডিসকাস করি আমরা। ফার্স্ট একটা কেস আমরা ডিসকাস করি। ইফ ভি ইকুয়াল টু 0, ম্যাগনেটিক লরেন্জ ফোর্স উইল বি 0। এটার মিনিং কি? তার মানে ম্যাগনেটিক ফিল্ড ধরো কোথাও আছে, ধরো এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে এই ডিরেকশানে। ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি কোনো একটা আধানকে, এই কিউ আধানকে আমরা যদি স্থির রেখে দিই, আধানটা যদি স্থির থাকে, এর যদি কোনো বেগ না থাকে, ইন দ্যাট কেস ম্যাগনেটিক লরেন্জ ফোর্স কিন্তু 0 হয়। তার মানে ওর উপরে কিন্তু কোনো লরেন্জ বল ক্রিয়া করে না, ম্যাগনেটিক লরেন্জ বল ক্রিয়া করে না। পরিষ্কার? নাম্বার 2, ইফ theta equal to 0 degree or 180 degree, in these two cases also fm is 0. বসাও, sin 0 is 0, sin 180 is also 0, so fm will be 0. এটার মিনিং কি? তার মানে আধানটা যদি এই দিকে অথবা এই দিকে ভি বেগে ছোটে, এই দিকেও ছুটতে পারে অথবা এই দিকেও ছুটতে পারে। এইদিকে ছোটা মানে কি, থিটা কত ডিগ্রি, 0 ডিগ্রি। আর এইদিকে ছোটা মানে থিটা কত ডিগ্রি, থিটা মানে কার কার মধ্যবর্তী কোণ, বি অ্যান্ড ভি। তো যদি বি এর সাথে ভি প্যারালেল হয়, দ্যাট মিন্স থিটা 0 ডিগ্রি। আর যদি বি এর সাথে ভি অ্যান্টি প্যারালেল হয়, দ্যাট মিন্স ভি যদি বি এর অপোজিটে হয়, ম্যাগনেটিক ফিল্ড এই দিকে, আধানটা এই দিকে ছুটছে, এই দুই ক্ষেত্রেই আধানটার উপরে ক্রিয়াশীল ম্যাগনেটিক লরেন্জ বলের মান 0, মানে কোনো বল ক্রিয়া করে না। তাহলে একটা জিনিস পরিষ্কার থাকো যে আধানটাকে স্থির রাখলেও এর উপরে কোনো বল ক্রিয়া করবে না। আধানটা যদি চৌম্বক ক্ষেত্রের দিকে অথবা চৌম্বক ক্ষেত্রের বিপরীতে গতিশীল থাকে, সেই ক্ষেত্রেও কোনো বল ক্রিয়া করে না। অন্য সব ক্ষেত্রে এর উপরে ম্যাগনেটিক লরেন্জ বল মানে এই বলটা ক্রিয়া করে। এবার আমরা দেখতে চাই যে কখন এই বলটা ম্যাক্সিমাম। এফএম ইজ ম্যাক্সিমাম হোয়েন, তোমরাই বলতে পারবে, থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। কারণ সাইন থিটা ম্যাক্সিমাম হলে এফএম ম্যাক্সিমাম হবে। সাইন থিটার ম্যাক্সিমাম মান হচ্ছে +1। কখন হয়? যখন থিটা 90 ডিগ্রি। এবং সেই এফ ম্যাক্সের ভ্যালু কত? এফ ম্যাক্সের ভ্যালু হচ্ছে কিউ ভি বি। সাইন থিটা মানে সাইন 90 মানে 1। কেসটা কীরকম? কেসটা হচ্ছে আধানটা কোন দিকে গতিশীল? এই দিকে। এই যে দ্য অ্যাঙ্গেল বিটুইন ভি অ্যান্ড বি ইজ 90 ডিগ্রি। যদি আধান চৌম্বক ক্ষেত্রে সমকোণে গতিশীল থাকে, সেই ক্ষেত্রে আধানের উপর ক্রিয়াশীল ম্যাগনেটিক লরেন্জ ফোর্স সবচেয়ে বেশি হয়। ওকে ওকে, আচ্ছা, এতক্ষণ আমরা ম্যাগনেটিক লরেন্জ বলের মান সম্পর্কে আলোচনা করলাম। মান কত, কখন বেশি হয়, কখন কম হয়, কখন শূন্য হয়, সব ক্ষেত্রেই আলোচনা করলাম। কিন্তু এখনও কিন্তু আমরা ম্যাগনেটিক লরেন্জ ফোর্সের ডিরেকশন নিয়ে কিছু বলিনি। এবার আমরা ডিরেকশন কোন দিকে হবে সেই বিষয়টা বোঝার চেষ্টা করব। ওকে, খুব ইম্পর্টেন্ট বিষয়, ভালো করে বুঝবে। কারণ এইখানে যদি তোমার প্রবলেম থাকে ডিরেকশন বের করতে, ভবিষ্যতে এই চ্যাপ্টারে প্রবলেম বাড়তেই থাকবে। পরিষ্কার? তো এই জায়গায় ডিরেকশনটা যাতে ঠিকঠাক বের করতে পারো সেই ব্যাপারটা এনশিওর করে নেবে। সাপোজ আমাদের আগের যে ছবিটা ছিল আগের পৃষ্ঠায়, এই ছিল আমার বি আর এই ছিল ভি। আধানটা ভি বেগে এই দিকে যাচ্ছিল এবং এদের মধ্যবর্তী কোণ ছিল থিটা। লরেন্স বলের যে ভেক্টর এক্সপ্রেশন সেটা কি ছিল? ম্যাগনেটিক লরেন্স ফোর্স। ম্যাগনেটিক লরেন্স ফোর্স এফএম লিখেছি এতক্ষণ, এখন আর এফএম লিখবো না, শুধু এফ লিখছি। কেমন? শুধু এফ লেখা মানেও, কারণ আমাদের ইলেকট্রিক লরেন্স ফোর্স নিয়ে আমরা এখানে আর কিছু ডিসকাস করছি না, ফলে এফ লেখা মানে বুঝবে এটা ম্যাগনেটিক লরেন্স ফোর্স। তাহলে এফ ইকুয়াল টু কী হবে? কিউ ইন্টু কী ছিল আমরা জানি, ভি ক্রস বি। তাহলে এফ এর ডিরেকশন কোথা থেকে পাবো? এই ক্রস প্রোডাক্টের ডিরেকশন থেকে পাবো। এই ক্রস প্রোডাক্ট, এফ ইজ দ্য ক্রস প্রোডাক্ট অফ টু ভেক্টরস না, ভি আর বি, বা বলতে পারো কিউ ভি আর বি। ওকে,
তো এই দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট করলে পরে যে ডিরেকশনটা পাবো সেটাই হচ্ছে এফ এর ডিরেকশন। এবার ক্রস প্রোডাক্টের ডিরেকশন কী করে বের করতে হয় আমরা জানি, ক্লাস 11 থেকে শিখে আসছি, এবং এই চ্যাপ্টারের শুরুতে ভিডিও 1-এ আমি এটা একটুখানি বলেও দিয়েছিলাম যে কী করে ক্রস প্রোডাক্টের ডিরেকশন বের করতে হয়। এটা ভি আমার, এটা বি, তাহলে ভি আর বি যদি এই প্লেনে থাকে মানে আমার কাগজের প্লেনে, তাহলে ভি ক্রস বি করেছি আমি, এই যে ভি ক্রস বি, ভি থেকে বি এর দিকে আমার 4টা আঙ্গুলকে যদি আমি ডিরেক্ট করি তাহলে আমার থাম কোন দিকে যাচ্ছে, আমার থাম কিন্তু ভার্টিক্যালি নিচের দিকে যাচ্ছে। সো দ্য ফোর্স ইজ ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। এখানে আমি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড খাতার মধ্যে এরকমভাবে দেখালাম ঠিকই, কিন্তু এটা কিন্তু এই প্লেনে না, বুঝবে কথাটা, বুঝতে পারলে? কোন প্লেনে? এই যে অ্যালং দ্য জেড অ্যাক্সিস, নেগেটিভ জেড অ্যাক্সিস। এটা যদি এক্স ওয়াই তল ধরো এক্স ওয়াই তলে বি ভেক্টর আর ভি ভেক্টর দুটোই এক্স ওয়াই তলে আছে, তাহলে ফোর্সটা কোন অক্ষ বরাবর হবে? জেড অক্ষ বরাবর। এবং জেড অক্ষ বরাবর কোন দিকে? নেগেটিভ দিকে, এই দিকে, নিচের দিকে। ক্লিয়ার? ওকে। এছাড়া আরেকটা পদ্ধতি আছে এই ডিরেকশনটা বের করার, সেটা হচ্ছে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুলে যেটা বলেছে সেটা তোমরা জানো, ক্লাস 10-এ তোমরা পড়েছো। এখানে আবার আমি বলে দিচ্ছি, এই যে লেফট হ্যান্ড আমার, এই লেফট হ্যান্ডের তর্জনী যদি চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে, এই দেখো তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিকে আমি দেখালাম। আর মধ্যমার ব্যাপারটা তোমরা পড়েছিলে হচ্ছে মধ্যমা যদি কারেন্টের ডিরেকশন হয়, তড়িৎ প্রবাহ মাত্রা। তো এই ক্ষেত্রে যেটা মনে রাখবে যে কারেন্টের ডিরেকশন হচ্ছে অ্যাকচুয়ালি কিসের ডিরেকশন? ধনাত্মক আধানের গতির ডিরেকশন। তাহলে মধ্যমা দিয়ে আমরা কি শো করব? ধনাত্মক আধানের বেগের দিক। তো আমার ধনাত্মক আধান, এই যে ধনাত্মক আধান এই দিকে যাচ্ছিল, তাহলে এইভাবে শো করো। এই দেখো, দেখতে পাচ্ছ এই দুটো একটা প্লেনে আছে, এই যে, হ্যাঁ, এই যে আমার ম্যাগনেটিক ফিল্ড, এই যে আমার ধনাত্মক আধানের গতির দিক। তাহলে আমার থাম কোন দিকে যাচ্ছে? বুড়ো আঙ্গুল কোন দিকে যাচ্ছে? একদম খাড়া নিচের দিকে। সো দ্য ফোর্স উইল বি ডিরেক্টেড ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস। এটাই হবে বলের দিক। ক্লিয়ার? এটা কিন্তু খুব পরিষ্কার থাকা দরকার, কারণ আমরা এটা বারবার বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করবো এই চ্যাপ্টারে, পরের চ্যাপ্টারে। ওকে ওকে, তাহলে আমরা দিক সম্পর্কে বুঝে গেলাম। এবার বলো, যদি এই চার্জটা প্লাস না হয়ে মাইনাস হতো তাহলে কি হতো? ফোর্স মাইনাস হলে বলের মানে কোনো পরিবর্তন হবে না, আধানটা যদি মান একই হয়, কিন্তু দিকটা একদম এক্স্যাক্টলি বিপরীত হয়ে যাবে। তখন এই এক্সপ্রেশনটা ভেক্টর ফর্মে হবে এটা। ফর মাইনাস চার্জ দ্য ম্যাগনেটিক লোরেন্স ফোর্স ইজ মাইনাস কিউ ইন্টু ভি ক্রস বি। তাহলে ডিরেকশন কি হবে? ভি ক্রস বি যেই দিকে তার উল্টো দিকে। তার মানে মাইনাস চার্জের ক্ষেত্রে ডিরেকশন বের করার ক্ষেত্রে আমরা কি করব? প্লাস চার্জের রুলটাই অ্যাপ্লাই করব। রুলটা অ্যাপ্লাই করে ডিরেকশন বের করব, বের করে ডিরেকশনটাকে উল্টে দেব। সোজা হিসাব। মানে এখানে এটা যদি মাইনাস চার্জ হতো তাহলে আমরা ডিরেকশন প্লাস চার্জের জন্য বের করলাম, কোন দিকে আসলো? নিচের দিকে। তাহলে অ্যান্সারে কি বলবো? ওপর দিকে। প্লাস চার্জ নিচের দিকে বল অনুভব করবে, মাইনাস চার্জ তাহলে কোন দিকে বল অনুভব করবে? ওপর দিকে। ক্লিয়ার? ভার্টিক্যালি আপওয়ার্ড বা ধনাত্মক জেড অক্ষ বরাবর। আশা করি ডিরেকশন নিয়ে কোনো কনফিউশন নেই। এবার একটা জিনিস বলি, সেটা হচ্ছে, মনে করো আমি একটা প্রবলেম বলি, ছোট্ট একটা প্রবলেম। ধরো কোনো একটা জায়গায় একটা চৌম্বক ক্ষেত্র আছে, এবং চৌম্বক ক্ষেত্রটা হচ্ছে এরকম, বি ইকুয়াল টু বি আই ক্যাপ, এবং ওখানে একটা আধান, ধরো ইলেকট্রন, যার আধান মাইনাস ই, সে ইলেকট্রনের আধানের মান ই, কিন্তু আধানটা মাইনাস, তাই আমি মাইনাস লিখলাম। সে ভি বেগে, ভি হচ্ছে এরকম, ভি জে ওই চৌম্বক ক্ষেত্রের মধ্যে প্রবেশ করলো। প্রবলেমটা ক্লিয়ার? একটা জায়গায় একটা চৌম্বক ক্ষেত্র আছে বি, হুইচ ইজ বি আই, অ্যান্ড ওইখানে একটা ইলেকট্রন যার আধান হচ্ছে ই, মানে মান হচ্ছে ই, কিন্তু মাইনাস আধান, ইলেকট্রনের আধান তো জানোই মাইনাস, সেখানে এই বেগে, ভি জে বেগে ছুটছে ওই চৌম্বক ক্ষেত্রের মধ্যে। তাহলে ওর উপর ক্রিয়াশীল ম্যাগনেটিক লোরেন্স ফোর্স কত হবে তোমাকে বের করতে বললো। তো কি করবে? এফ ইকুয়াল টু, বলে দাও, ভি ক্রস বি, তাই না? আধান, ইলেকট্রনিক আধান, যেহেতু মাইনাস আধান তাই সামনে মাইনাস হবে, মাইনাস আধান হলে মাইনাস হয়, ইন্টু ভি ক্রস বি। এই তো আমাদের ফর্মুলা। চলো মানগুলো বসাও। ভি মানে কি? ভি মানে হচ্ছে ভি জে। বি মানে কি? বি মানে হচ্ছে বি আই।
অ্যাকচুয়ালি এই ফর্মে দেওয়া আছে, এটার অর্থ কি? অর্থ হচ্ছে যে চৌম্বক ক্ষেত্রটার মান বি এবং ডিরেকশন হচ্ছে কোন দিকে? ধনাত্মক এক্স অক্ষ বরাবর, তাই না? আর এটা মানে কি? এটার মান হচ্ছে, বেগের মান হচ্ছে ভি, ডিরেকশন কোন দিকে? ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর। আমাকে বল বের করতে বলা হলো, তো বলের রাশিমালায় বসিয়ে দিলাম। কি আসলো তাহলে? ই ভি বি মাইনাস সামনে আছে থাকলো ইন্টু জে ক্রস আই। এবার তোমরা জানো জে ক্রস আই মানে কত? জে ক্রস আই মানে হচ্ছে মাইনাস কে। তাহলে মাইনাস কে যদি হয় তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে এটা হবে ই ভি বি কে ক্যাপ, ঠিক কি না? জে ক্রস আই, এটা তোমাদের জানার কথা। জে ক্রস আই মানে হচ্ছে মাইনাস কে, আই ক্রস জে মানে প্লাস কে। তাহলে ডিরেকশন কোন দিকে ফোর্সটা বলো? চৌম্বক ক্ষেত্র যদি ধনাত্মক এক্স অক্ষ বরাবর হয়, আধানটার গতিবেগ যদি, এই যে এই ছবিতেই দেখো, এটা হচ্ছে আধানটার গতিবেগ হুইচ ইজ ভি জে, এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র হুইচ ইজ বি আই, তাই না? তাহলে বল কোন দিকে? ই ভি বি কে, এটা হচ্ছে বলের মান। ডিরেকশন কোন দিকে? কে, তার মানে খাড়া উপর দিকে, ধনাত্মক জেড অক্ষের দিকে। কারণ কি? কারণ এই আধানটা নেগেটিভ আধান। যে আধানটা নিয়ে আমরা এখানে, যে আধানটার কথা বলা হয়েছে, এটা ইলেকট্রন। যদি এটা ইলেকট্রন না হয়ে প্রোটন হতো বা আলফা কণা হতো, তাহলে এই আধানটা কোন দিকে, এই বলটা কোন দিকে হতো? সামনে মাইনাসটা থাকতো, এই দিকে হতো, নিচের দিকে। তুমি ক্রস প্রোডাক্ট দিয়েও চিন্তা করতে পারো, এই যে বি ক্রস বি, অথবা ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল দিয়েও চিন্তা করতে পারো। এই দেখো বি, এই দেখো ভি, এই দেখো বলের দিক কোন দিকে আসে? নিচের দিকে আসে। কার জন্য এটা রুলটা? এই রুলটা যে আমরা অ্যাপ্লাই করি এটা পজিটিভ আধানের জন্য, তাহলে নেগেটিভ আধানের জন্য বল কোন দিকে আসবে? খাড়া উপর দিকে, তাই আসছে এই যে কে ক্যাপ। ক্লিয়ার? ওকে ওকে, এতক্ষণ যাবত আমরা যেটা ডিসকাস করলাম সেটা হচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি কোনো চার্জড পার্টিকেল মুভ করে, তাহলে তার উপরে একটা বল ক্রিয়া করে, যে বলটাকে আমরা ম্যাগনেটিক লরেন্জ ফোর্স বলি, এবং সেই লরেন্জ ফোর্স এর মান কত, দিক কোন দিকে, কোন ক্ষেত্রে বেশি বল, কোন ক্ষেত্রে জিরো, সেগুলো আমরা শিখলাম। এবার আমরা যেটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে যে চার্জ পার্টিকেল যদি ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে থাকে, তাহলে পরে তার মোশনটা কীরকম হবে। অর্থাৎ আমরা যেটা করতে চাচ্ছি এবার, পড়তে যাচ্ছি এবার, সেটা হচ্ছে যে একটা চার্জড পার্টিকেল ধরো একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের ভেতরে ঢুকে পড়লো, তাহলে তার উপরে তো ম্যাগনেটিক লরেন্জ ফোর্স ক্রিয়া করবে। তো আন্ডার দ্য অ্যাকশন অফ দ্যাট ফোর্স ওর মোশনটা কেমন হবে, ওর পাথটা কেমন হবে, বা ট্র্যাজেক্টরিটা কেমন হবে, আমরা এই বিষয়টা এবার স্টাডি করব। আশা করি বুঝতে পারছো টপিকটা কি। একটা পার্টিকেল, সে পার্টিকেলটা চার্জড পার্টিকেল, সেটা কোনো ম্যাগনেটিক ফিল্ড, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, অবশ্যই ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ঢুকে পড়লো। ঢুকে পড়ার পর তার ট্র্যাজেক্টরিটা কী হবে, সে কোন পথে মুভ করবে। ওকে, তো চলো শুরু করা যাক। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে দুটো কেস ডিসকাস করব। কেস ওয়ান যেটা, সেটা হচ্ছে হোয়েন ভি ইজ পারপেন্ডিকুলার টু বি, দ্যাট মিন্স চার্জ পার্টিকেলের যে ভেলোসিটি ভেক্টর আর ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর, এই দুটো ভেক্টর কিন্তু পরস্পর লম্ব, এরকম যদি হয়, অর্থাৎ সোজা কথায় বলতে গেলে যদি পার্টিকেলটা ম্যাগনেটিক ফিল্ডের সাথে লম্বভাবে মুভ করতে থাকে, তাহলে ওর গতিপথ কেমন হবে আমরা সেটা স্টাডি করতে চাই। তো ভাবো যে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, সাপোজ একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড এইরকম আছে। আমরা ম্যাগনেটিক ফিল্ড কি করে ড্র করতে হয় সেটা শিখেছি আগেই, তো আশা করি তোমরা বুঝতে পারছো যে এই ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে। এই ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে খাতার তলের সাথে অবিলম্বভাবে নিচের দিকে। এবার সাপোজ এখানে একটা চার্জ পার্টিকেল, ধরো এটা একটা চার্জ পার্টিকেল, ধরো এটা হচ্ছে পার্টিকেলটা যার চার্জ হচ্ছে প্লাস কিউ। সে মনে করো এই দিকে ভি ভেলোসিটিতে ট্রাভেল করছে। এখানে ম্যাগনেটিক ফিল্ডের যে ফিল্ড ইন্টেন্সিটি সেটা হচ্ছে বি। ওকে, তো দেখো এখানে বি আর, এই যে বি আর ভি, এই দুটোর মধ্যবর্তী কোণ কিন্তু, অর্থাৎ থিটা কিন্তু 90 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো কেন।
তার কারণ হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, আর এই চার্জ পার্টিকেলটা হচ্ছে এই পেপারের প্লেনে মুভ করছে। পরিষ্কার? ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, সো থিটা ইজ 90 ডিগ্রি। তাহলে এর উপরে ক্রিয়াশীল বল কত হবে? এর উপরে ক্রিয়াশীল বল হবে F ইকুয়াল টু কিউ ভি বি সাইন 90 ডিগ্রি, দ্যাট ইজ ইকুয়াল টু কিউ ভি বি, অর্থাৎ ম্যাক্সিমাম ফোর্স ওর উপরে এক্সার্টেড হবে, ওর উপরে ক্রিয়া করবে। এবার এই ফোর্সের ডিরেকশন কি? এই ফোর্সের ডিরেকশন তোমাকে বুঝতে গেলে তোমাকে ক্রস প্রোডাক্টের রুল দিয়ে বুঝতে হবে, অথবা ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল দিয়ে বুঝতে হবে। ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল ইউজ করা এখানে সুবিধাজনক, ক্রস প্রোডাক্ট দিয়েও করা যাবে, কোনো ব্যাপার না। তো ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল দিয়ে করলে এখানে তাড়াতাড়ি আমরা ডিরেকশনটা ইজিলি বের করতে পারবো। তো দেখো এইটা হচ্ছে ফিল্ড ডিরেকশন, এই যে তর্জনী আমার বাঁ হাতের, আর এইটা হচ্ছে তোমার ভেলোসিটি অফ পজিটিভ চার্জের ডিরেকশন, ধনাত্মক আধানের গতির দিক। ওকে, আর এটা হচ্ছে ফিল্ড। তাহলে আমার বুড়ো আঙ্গুল কোন দিকে থাকছে? দেখো এই প্লেনেই থাকছে, কাগজের প্লেনে এই দিকে। সো দিস ইজ দ্য ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক লরেন্জ ফোর্স which makes an angle 90 degree with V। এটা F, এই যে F ভেক্টর আর V ভেক্টরের মধ্যবর্তী কোণ তো 90 ডিগ্রি হতেই হবে, তার কারণ F হচ্ছে V এবং B ভেক্টরের ক্রস প্রোডাক্টের রেজাল্ট। তো আমরা জানি যে ক্রস প্রোডাক্ট করলে যে ভেক্টরটা পাওয়া যায়, এই V আর B কে ক্রস প্রোডাক্ট করে তো F পাওয়া যাচ্ছে। ক্রস প্রোডাক্ট করলে যে ভেক্টরটা পাওয়া যায় সেই ভেক্টরটা যাদের ক্রস প্রোডাক্ট তাদের উভয়ের উপরেই লম্ব হয়, সো অবভিয়াসলি F উইল বি পারপেন্ডিকুলার টু V, দ্যাট মিনস দিস অ্যাঙ্গেল উইল বি 90 ডিগ্রি। এবার ফোর্স দেখো, ফোর্স কোন দিকে? ওর ভেলোসিটি এই দিকে, তার মানে পার্টিকেলটা এইভাবে আসছিল, এটা ছিল ওর পথ। কথা বুঝতে পারছো? এই পথেও আসছিল, ও সোজা পথে যাচ্ছিল ভি ভেলোসিটিতে, এই ডিরেকশনে, ভেলোসিটি ডিরেকশন এই দিকে ছিল। কিন্তু ম্যাগনেটিক ফিল্ডে ও যেইমাত্র প্রবেশ করবে সঙ্গে সঙ্গে ওর উপরে কিন্তু এই দিকে একটা ফোর্স ক্রিয়া করবে, যে ফোর্সটার মান হচ্ছে এটা, ডিরেকশন হচ্ছে এটা, এবং এই ফোর্সটা ওর ভেলোসিটির সাথে পারপেন্ডিকুলার। তো আমরা এটা জানি, ক্লাস 11-এ পড়েছি যে কোনো পার্টিকেলের ভেলোসিটির সাথে পারপেন্ডিকুলারলি যদি ফোর্স অ্যাপ্লাই করা হয় তাহলে কি হয়, পার্টিকেলটার যে পথটা, গতি পথটা, সেটা বৃত্তাকার হয়ে যায়। বৃত্তগতি তোমাদের যদি মনে থাকে, ধরো এখানে একটা পার্টিকেল এই দিকে ঘুরছে, যখন ও এই পয়েন্টে আছে ওর ভেলোসিটি এই দিকে, কিন্তু ওকে ঘোরাতে গেলে সেন্ট্রিপিটাল ফোর্স অ্যাপ্লাই করতে হয় কোন দিকে? এই দিকে। যখন এই পয়েন্টে ভেলোসিটি এই দিকে, সেন্ট্রিপিটাল ফোর্স এই দিকে। এখানে এই দিকে ভেলোসিটি, সেন্ট্রিপিটাল ফোর্স এই দিকে, তাই না? তো এইভাবে যদি ফোর্স অ্যাপ্লাই করা হয় কোনো পার্টিকেলের উপরে, এই ফোর্সটা কিন্তু কি করে, এই ফোর্সটা কিন্তু ওর ভেলোসিটির ম্যাগনিটিউডের উপরে কোনো এফেক্ট ফেলে না, কারণ এফের, দেখো এফের এই ডিরেকশনে কম্পোনেন্ট কিন্তু 0, F cos 90, সো ইট উইল নট অ্যাফেক্ট দ্য ম্যাগনিটিউড অফ দ্য ভেলোসিটি। তার মানে ভেলোসিটির ম্যাগনিটিউড সেমই থাকবে, কিন্তু কি হয়, এই ফোর্সটা অ্যাকচুয়ালি কি করে, এই ফোর্সটা ওকে সার্কুলার মোশন এক্সিকিউট করাতে বাধ্য করে। এই ফোর্সটা অ্যাকচুয়ালি কি করে, এটা ওকে সেন্ট্রিপিটাল ফোর্সের সাপ্লাই দেয়। কথা বুঝতে পারছো? এই যে এটা সেন্ট্রিপিটাল ফোর্স, সেন্ট্রিপিটাল ফোর্স ইজ অলওয়েজ পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ ভেলোসিটি। তো যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে কোনো পার্টিকেলের ভেলোসিটির সাথে যদি পারপেন্ডিকুলারলি ফোর্স অ্যাপ্লাই করা হয়, দ্যাট ফোর্স উইল নট অ্যাফেক্ট দ্য ম্যাগনিটিউড অফ দ্য ভেলোসিটি, বাট ইট উইল অবভিয়াসলি অ্যাফেক্ট দ্য ডিরেকশন অফ দ্য ভেলোসিটি। সেই জন্য ওর পথটা হয়ে যায় এই রকম, গতি পথটা কীরকম হয়ে যাবে, বৃত্তাকার, এই যে এরকম হয়ে যাবে, সেই দেখো। বুঝতে পারছো? যখন ও এই পয়েন্টে আসবে তখন ওর উপরে ফোর্সের ডিরেকশন এটা হবে, ভেলোসিটির ডিরেকশন এইটা। যখন এই পয়েন্টে আসবে তখন ভেলোসিটি ট্যানজেনশিয়াল ফোর্স এই দিকে, যখন এই পয়েন্টে ভেলোসিটি ট্যানজেনশিয়াল ফোর্স এই দিকে। তুমি বের করে দেখতে পারো ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল দিয়ে অ্যাট ইচ পয়েন্ট যে ফোর্স ভেক্টরটা কোন দিকে হয়, ফোর্স ভেক্টর দেখবা এই ডিরেকশনগুলোই হবে। ক্লিয়ার? তার মানে ও কী করবে, ও কিন্তু সার্কুলার মোশন এক্সিকিউট করবে। আমরা এখন আমাদের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে এই সার্কেলের আমরা রেডিয়াস বের করব। তো কি বললাম আমি, এই যে ফোর্সটা যেটা কিনা ম্যাগনেটিক লোরেন্স ফোর্স, এটা ওকে নেসেসারি সেন্ট্রিপিটাল ফোর্স সাপ্লাই দেবে। তো সেন্ট্রিপিটাল ফোর্সের এক্সপ্রেশন কি, mv²/r। এম যদি পার্টিকেলটার মাস হয়, এই পার্টিকেলটার মাস যদি m হয়,
আর ওর যদি এই সার্কেলের রেডিয়াস আর হয় তাহলে mv স্কোয়ার বাই আর হচ্ছে নেসেসারি সেন্ট্রিপিটাল ফোর্স। সো উই ক্যান রাইট দেয়ারফর mv স্কোয়ার বাই আর ইজ ইকুয়াল টু কিউ ভি বি, দেয়ারফর আর ইকুয়াল টু mv বাই বি কিউ। দেখতে পাচ্ছ? So this is the expression for the radius of the circle in which the particle will move. পার্টিকেলের যে গতিপথটা এটা কিন্তু আর স্ট্রেইট লাইন থাকবে না, it will move in a circle. The radius of that circle is this mv by bq. রেডিয়াসটা কিসের কিসের উপরে কিভাবে ডিপেন্ডেন্ট বুঝতেই পারছো। যত ভি বেশি হবে অর্থাৎ যত হাই স্পিডে ও ঢুকবে তত বেশি রেডিয়াসের সার্কেলেও ঘুরবে। ক্লিয়ার? এছাড়াও আরও তিনটা কোয়ান্টিটির উপরে এটা ডিপেন্ডেন্ট, এম, বি অ্যান্ড কিউ। আশা করি বোঝা যাচ্ছে? ওকে, তো এখান থেকে এই যে রেডিয়াসের যে ফর্মুলাটা, এই ফর্মুলা থেকে ছোট ছোট অনেক ধরনের প্রবলেম হয়। সাপোজ তোমাকে বললো যে একটা প্রোটন আর একটা আলফা পার্টিকেল, প্রোটন অ্যান্ড আলফা পার্টিকেল, ধরো দুজনেরই ভেলোসিটি ভি এবং ভি ভেলোসিটি নিয়ে দুজনে একটা বি প্রাবল্যের চৌম্বক ক্ষেত্রের মধ্যে পারপেন্ডিকুলারলি প্রবেশ করলো। একই ভেলোসিটিতে একটা চৌম্বক ক্ষেত্র ম্যাগনেটিক ফিল্ড বি এর মধ্যে প্রবেশ করলো পারপেন্ডিকুলারলি। সো হোয়াট উইল বি দ্য রেশিও অফ দ্য রেডিয়াই অফ দিস টু পার্টিকলস? ওরা তো দুজনেই বৃত্তপথ পরিক্রমা করবে, তাহলে ওদের রেডিয়াসের রেশিও কী হবে? তাহলে তোমাকে বের করতে হবে আর অফ পি ইস টু আর অফ আলফা, এই যে ফর্মুলা। তাহলে এম অফ পি ইন্টু ভি ডিভাইডেড বাই ম্যাগনেটিক ফিল্ড ইন্টু প্রোটনের আধান। প্রোটনের আধানকে কি লিখতে পারি আমরা? ই লিখতে পারি, ইলেকট্রনিক চার্জের সমান, ইস টু এম অফ আলফা ইন্টু ভি, সেম ভেলোসিটি বলেছে, ডিভাইডেড বাই ম্যাগনেটিক ফিল্ড ওটাই, ইন্টু চার্জ অফ দ্য আলফা পার্টিকেল। আলফা পার্টিকেলের চার্জ হচ্ছে 2e, দুটো ইলেকট্রনিক আধানের সমান প্লাস আধান। তো এটা সিম্পলিফিকেশন করলে দেখো এমপি মানে প্রোটনের ভর, এমপি যদি তুমি প্রোটনের ভর হয় তাহলে এম আলফাকে লিখতে পারো 4mp, ঠিক কি না? আচ্ছা, প্রথমত বি, ভি কাটো, বি কাটো, ই কাটো, তাহলে কি থাকলো? থাকলো হচ্ছে এমপি, 2টা উপরে দিয়ে দাও, 2mp বাই এম আলফা, এই থাকলো। এবার এমপি বাই এম আলফা কত? 2 ইন্টু এমপি মানে প্রোটনের ভর, এম আলফা মানে আলফা পার্টিকেলের ভর, আলফা পার্টিকেলের ভর প্রোটনের ভরের 4 গুণ, তাহলে 1/4, দ্যাট মিনস দ্য রেশিও ইজ 1:2। বুঝতে পেরেছ? তো এই ধরনের ছোট ছোট প্রবলেম এই ফর্মুলাটার উপরে বেস করে কিন্তু আসে পরীক্ষায়, বিভিন্ন মাল্টিপল চয়েস কোশ্চেনেও থাকে। কখনো বলে যে এদের ভেলোসিটি ইকুয়াল, কখনো বলে এদের মোমেন্টাম ইকুয়াল, কখনো বলে এদের কাইনেটিক এনার্জি ইকুয়াল। ওকে, তোমাদের কি বের করতে হবে? ওদের রেডিয়াসের, ওরা যে যে সার্কেলে ওরা ঘুরবে সেই রেডিয়াসগুলোর রেশিও, বা একটার হয়তো দেওয়া থাকলো রেডিয়াস, আরেকটারটা বের করতে বললো, বের করা যাবে। তো এগুলো দেখবে বইতে খুঁজে খুঁজে এই প্রবলেমগুলো করবে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রবলেম। ওকে, তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে হোয়েন ভি ইজ পারপেন্ডিকুলার টু বি, তার মানে কোনো একটা চার্জ পার্টিকেল যদি ম্যাগনেটিক ফিল্ডের ভেতরে পারপেন্ডিকুলারলি প্রবেশ করে তাহলে তার গতিপথ কীরকম হয়ে যায়? বৃত্তাকার হয়ে যায়, এবং সেই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এটা। এবার আমরা জানতে চাই যে এই যে বৃত্তেও ঘুরবে, এই বৃত্তে ঘোরার সময় এই কণাটির পর্যায়কাল কত, কম্পাঙ্ক কত, টাইম পিরিয়ড অ্যান্ড ফ্রিকোয়েন্সি। চলো সেটা বের করি। টাইম পিরিয়ড, time period t is equal to 2 pi r by v। 2 pi r মানে একবার ঘুরলে যে ডিস্টেন্সটা ওকে ট্রাভেল করতে হবে, দ্যাট ইজ 2 pi r, আর v হচ্ছে ভেলোসিটি, 2 pi by v ইন্টু r। এবার r এর ফর্মুলা বসাও, এক্ষুনি করলাম। r এর ফর্মুলা হচ্ছে mv by bq, so it becomes 2 pi m divided by bq. So this is the formula for the time period of the particle. এবার এই ফর্মুলাটার দিকে একটু তাকাও, দেখবে এখানে ওর ভেলোসিটি নেই, আছে কি ভেলোসিটি? নেই। সো হোয়াট এভার বি দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল, টাইম পিরিয়ড কিন্তু সেম থাকবে। হাই স্পিডে ঢুকুক
লো স্পিডে ঢুকুক, যদি ম্যাগনেটিক ফিল্ড সেম হয়, পার্টিকেলটা যদি ওটাই হয়, তাহলে পরে কিন্তু একই টাইম পিরিয়ড নিয়ে ও সার্কুলার মোশন এক্সিকিউট করবে। হাই স্পিডে ঢুকলে আমরা জানি যে বড় রেডিয়াসের সার্কেলে ঘুরবে, তাই না? আর লো স্পিডে যদি ঢোকে তাহলে পরে ছোট রেডিয়াসের সার্কেলে ঘুরবে। তো সেই ক্ষেত্রে দুই ক্ষেত্রেই কিন্তু টাইম পিরিয়ড একই। তো বিষয়টা ওই স্পিড দিয়ে কম্পেনসেট হয়। যেহেতু হাই স্পিড তাই বড় রেডিয়াসে ঘুরবে, লো স্পিড হলে ছোট রেডিয়াসে ঘুরবে। ইন বোথ দ্য কেসেস টাইম উইল বি সেম, টাইম ফর ওয়ান কমপ্লিট রিভলিউশন ইজ সেম। এই বিষয়টা একটু মাথায় রাখবে। টাইম পিরিয়ড ডাজ নট ডিপেন্ড আপন দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল। ওকে, টাইম পিরিয়ড ভেলোসিটির সাথে কি রিলেটেড? ভেলোসিটি যদি চেঞ্জ হয় তাহলে সার্কেলের রেডিয়াসটা বড় হয়ে যাবে, ভেলোসিটি যদি বেশি হয় আর কি। ক্লিয়ার? কিন্তু টাইম পিরিয়ড চেঞ্জ হবে না। ছোট সার্কেলেও ও যে টাইম পিরিয়ড নিয়ে ঘুরবে বা একবার ঘুরতে যে টাইম লাগবে, বড় সার্কেলেও কিন্তু সেম টাইম পিরিয়ড নিয়েই ঘুরবে, একবার ঘুরতে ওই টাইমটাই লাগবে। সো ফ্রিকোয়েন্সি নাও, ফ্রিকোয়েন্সি মানে কি? কম্পাঙ্ক। কম্পাঙ্ক মানে একবার বা এক সেকেন্ডে ও কতবার ঘুরবে, দ্যাট ইজ এফ লিখতে পারো, এন লিখতে পারো। এফ লিখলাম, এফ ইজ 1/t, সো ইট উইল বি bq/2πm। সো ফ্রিকোয়েন্সির ক্ষেত্রেও এই আগের কথাটা সত্যি, যে এটাও কিসের উপর ডিপেন্ড করে না? ভেলোসিটির উপরে কিন্তু ডিপেন্ড করে না। ক্লিয়ার? ওকে, দিস ফ্রিকোয়েন্সি ইজ এ স্পেশাল ফ্রিকোয়েন্সি অ্যান্ড দ্যাটস ওয়াই ইট হ্যাজ এ স্পেশাল নেম। এটাকে সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি বলে। কেন সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি বলে আমরা একটু পরে পড়ব, কারণ এই থিওরিটাকে বেস করে, এই প্রিন্সিপলটাকে বেস করে একটা যন্ত্র বানানো হয়েছে, যে যন্ত্রটার নাম হচ্ছে সাইক্লোট্রন, যেটা আমরা ডিটেলসে পড়ব। তো সেই সাইক্লোট্রনেও এরকম একটা আহিত কণা ঘোরে, তার যে কম্পাঙ্ক, সেই কম্পাঙ্ক এটাই হয়। সেই জন্য এই কম্পাঙ্কটা স্পেশাল এবং এর নাম হচ্ছে সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি। তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসে, অবটেইন অ্যান এক্সপ্রেশন ফর দ্য সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি। তো তোমার এই থিওরিটাই কিন্তু করতে হবে, সেখানে সাইক্লোট্রন আঁকার দরকার নেই, বা সাইক্লোট্রনের ভিতরের কথাবার্তা বলারও প্রয়োজন পড়বে না। জাস্ট সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি মানে এটা। ওকে, ওকে, তো এবার আমরা চলে আসছি আমাদের নেক্সট কেস, যেটা ওয়েন থিটা ইজ আদার দ্যান 90 ডিগ্রি, 0 ডিগ্রি অর 180 ডিগ্রি। আমাদের আগের কেসে থিটা কত ছিল? 90 ডিগ্রি। থিটা মানে অ্যাঙ্গেল বিটুইন ভি অ্যান্ড বি। ভেলোসিটি ভেক্টর আর ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরের মাঝখানের ডিরেকশনটা যদি 90 ডিগ্রি হয়, ইন দ্যাট কেস দ্য পার্টিকেল এক্সিকিউটস সার্কুলার মোশন, দ্যাট ইজ ইউনিফর্ম সার্কুলার মোশন, তাই না? এবং সেই সার্কুলার মোশনের আমরা রেডিয়াস বের করেছি, টাইম পিরিয়ড বের করেছি, ফ্রিকোয়েন্সি বের করেছি। ওকে, এইবার যে কেসটা, সেটা হচ্ছে থিটা ইজ নট 90 ডিগ্রি, নট 0 ডিগ্রি, নট 180 ডিগ্রি। এই তিনটে ভ্যালু বাদ দিয়ে যদি থিটার ভ্যালু অন্য কিছু হয়, ইন দ্যাট কেস হাউ উইল বি দ্য মোশন, হাউ উইল বি দ্য ট্রাজেক্টরি। ওকে, গতিপথ কেমন হবে এবার চার্জ পার্টিকেলটার, সেটা আমরা স্টাডি করবো এবার। সো এটা লিটল বিট কমপ্লিকেটেড ওটার তুলনায়, কিন্তু আশা করি অ্যাটেন্টিভলি দেখলে বুঝতে পারবে। তো চলো শুরু করি। হ্যাঁ, সাপোজ এখানে ম্যাগনেটিক ফিল্ড আছে, ধরো এটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। ধরো ম্যাগনেটিক ফিল্ড এই দিকে, দিস ইজ দ্য ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড ইট ইজ ইউনিফর্ম। কথা বুঝতে পারছো? তার মানে এক্স ওয়াই প্লেনে যদি তুমি ম্যাগনেটিক ফিল্ড আঁকো এরকম আর কি, ভার্টিক্যালি আপওয়ার্ড, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। এক্স ওয়াই প্লেনে এঁকে দেখাচ্ছি তোমাকে, এই হচ্ছে বিষয়টা, ভার্টিক্যালি আপওয়ার্ড। ওকে, ডান। এবার ধরো একটা পার্টিকেল সে এইভাবে যাচ্ছে, ধরো এরকমভাবে ও গতিশীল, এটা হচ্ছে ওর ভেলোসিটি ভেক্টর, হুইচ ইজ মেকিং অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ দ্য ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর অ্যাট দিস পয়েন্ট। ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর এই পয়েন্টে কোন দিকে? খাড়া উপর দিকে। দিস ইজ দ্য ডিরেকশন অফ বি, দিস ইজ দ্য ডিরেকশন অফ ভি অ্যান্ড দিস ইজ থিটা। ওকে, which is not 90 ডিগ্রি, not 0 ডিগ্রি, not 180 ডিগ্রি। তার মানে এই ভি ভেক্টরটা যেটা, এটা কিন্তু এক্স ওয়াই প্লেনে নয়,
একটু ভালো করে বুঝবে এই জায়গাটা। এই ভি ভেক্টরটা কিন্তু এইরকম নয়, এক্স ওয়াই প্লেনে নয়, এটা এক্স ওয়াই প্লেন থেকে ভাবো একটু এরকমভাবে উঠে আছে, এইরকম। কথা বুঝতে পারছো? তো এক্স ওয়াই প্লেন থেকে এটা যদি এরকমভাবে উঠে থাকে, দ্যাট মিনস ম্যাগনেটিক ফিল্ডের সাথে ওর যে অ্যাঙ্গেল, এই যে রেড যে স্কেচ পেনটা, এটা ভাবো ম্যাগনেটিক ফিল্ড। এই দেখো বিষয়টা এইরকম, বুঝতে পারছো? এই যে এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, রেড কালারের যে স্কেচ পেনটা, আর এটা হচ্ছে ভি ভেক্টর, ব্ল্যাক কালারের স্কেচ পেনটা। এই ভি ভেক্টরটা যদি এইখানে থাকতো, অর্থাৎ এক্স ওয়াই প্লেনে থাকতো, তাহলে এই অ্যাঙ্গেলটা, এই যে এই অ্যাঙ্গেলটা, এটা 90 ডিগ্রি হতো। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় এইভাবে দেখো, বা এইভাবে দেখো, যেভাবে খুশি, যেভাবে দেখলে সুবিধা হয় দেখো। কথা বুঝতে পারছো? কিন্তু এই ভি ভেক্টরটা এরকম নেই, এই প্লেনে নেই, কিন্তু এই ভি ভেক্টরটা এরকমভাবে একটুখানিও ধরো উঠে আছে। ফলে দিস অ্যাঙ্গেল, দ্য অ্যাঙ্গেল বিটুইন ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড ভেলোসিটি ভেক্টর, এটা কিন্তু 90 ডিগ্রি নয়, এটা একটা সূক্ষ্ম কোণ মনে করো, ধরো 60 ডিগ্রি। বোঝা গেল? এবার আমরা এই ভি ভেক্টরটাকে দুটো কম্পোনেন্টে রিজলভ করব। দেখো, একটা হচ্ছে এই প্লেনে কম্পোনেন্ট নেব, হুইচ উইল বি ভি সাইন থিটা, বোঝা যাচ্ছে, যেটা এক্স ওয়াই প্লেনে কম্পোনেন্ট। আরেকটা হচ্ছে অ্যালং বি, হুইচ উইল বি ভি কস থিটা। আশা করি ক্লিয়ার। আমরা এই ভি ভেক্টরটাকে দুটো কম্পোনেন্টে ভাগ করে নিলাম, অ্যালং দ্য প্লেন ভি সাইন থিটা, অন দ্য প্লেন বলতে পারো, অন দ্য এক্স ওয়াই প্লেন আর কি, সোজা কথা। অথবা তুমি এটাকে এটাও বলতে পারো, এটা হচ্ছে বি এর পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, বি এর পারপেন্ডিকুলার ডিরেকশনে কম্পোনেন্ট। বি তো আমার এই দিকে, পজিটিভ জেড অক্ষের দিকে, তাহলে এর সাথে পারপেন্ডিকুলার হচ্ছে এক্স ওয়াই প্লেন। তো এক্স ওয়াই প্লেনে কম্পোনেন্ট কত? ভি সাইন থিটা। আর বি এর দিকে, অ্যালং বি মানে এই দিকেই, এই দিকে কম্পোনেন্ট হচ্ছে ভি কস থিটা। পরিষ্কার? তাহলে আমরা এটা বলতে পারি। এবার ভি এর কথা ভুলে যাও, এটাকে আমরা ভেঙে ফেলছি। তাহলে এবার এই ভি সাইন থিটা যে কম্পোনেন্টটা, এটা তো বি এর সাথে পারপেন্ডিকুলার। তাহলে বি এর সাথে পারপেন্ডিকুলার যদি ভেলোসিটি হয়, তাহলে পরে কি হয় আমরা একটু আগে পড়েছি, সার্কুলার মোশন এক্সিকিউট করে। এর উপরে লরেন্স ফোর্স ক্রিয়া করবে এই পার্টিকেলটার উপরে। ধরো এটা প্লাস কিউ চার্জের পার্টিকেল, এম মাসের পার্টিকেল, এটা হচ্ছে ওর ভেলোসিটি ভেক্টর, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, পারপেন্ডিকুলারলি আছে দুটো। তাহলে ডিউ টু দিস ভেলোসিটি অর দিস কম্পোনেন্ট অফ ভেলোসিটি, ও কিন্তু সার্কুলার মোশন এক্সিকিউট করবে। এবং সেই সার্কেলটা কীরকম হবে? সেই সার্কেলটা হবে হচ্ছে, দেখো এই ফোর্সটা কোন দিকে তুমি বের করো ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল দিয়ে, ও যে ম্যাগনেটিক লোরেন্স ফোর্সটা এক্সপেরিয়েন্স করবে ডিউ টু দিস ভেলোসিটি অনলি। আমরা অ্যাকচুয়ালি কী করতে যাচ্ছি জানো? এই ভি ভেক্টরটাকে দুটো কম্পোনেন্টে রিজলভ করে নিয়েছি। এবার ওর যে মোশনটা, এই মোশনটাকে আমরা দুটো দিকে আলাদা আলাদাভাবে স্টাডি করব, তারপরে কম্বাইন্ড এফেক্ট কী হবে সেটা বলবো। তো এই যে ভেলোসিটিটা ওর আছে, উইচ ইজ পারপেন্ডিকুলার টু বি, এই যে বি এর ডিরেকশনের সাথে এই ভেলোসিটিটা পারপেন্ডিকুলার, ডিউ টু দিস কম্পোনেন্ট অফ দ্য ভেলোসিটি দ্য পার্টিকেল উইল এক্সিকিউট ইউনিফর্ম সার্কুলার মোশন। সেই ইউনিফর্ম সার্কুলার মোশনটা কীরকম হবে, তার জন্য ফোর্সটা তোমাকে জানতে হবে। এই দুটো ভেক্টর হচ্ছে, তুমি এই যে ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল দিয়ে বের করো, এই যে তোমার কি ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে এটা, আর এটা হচ্ছে পজিটিভ আধানের গতির দিক। এই যে তোমার পজিটিভ আধানের গতির দিক, এখানে একটু অ্যাপ্লাই করে দেখো, তাহলে তোমার ফোর্সটা ওই ডিরেকশানে চলে যাচ্ছে। বুঝতে পারছো? তো ওই ডিরেকশানে যদি ফোর্স হয়, এরকম ডিরেকশানে যদি ফোর্স হয়, এই যে এরকম ডিরেকশানে, তাহলে ওর মোশনটা কীরকম হবে? ওর মোশনটা একটা এরকম সার্কেল হবে, ঠিক কি না? হওয়ার কথা। এবং সেই সার্কেলের রেডিয়াস কি হবে? আর এর ফর্মুলা কি? এম ভি বাই বি কিউ। তাহলে এটা এম ভি তো হবে না, ভি এর জায়গায় হবে ভি সাইন থিটা ডিভাইডেড বাই বি কিউ। এর টাইম পিরিয়ড কি হবে? টাইম পিরিয়ড হবে 2 পাই আর বাই ভি, হয় তো ভি এর জায়গায় এখানে হবে ভি সাইন থিটা। এবার আর এর ভ্যালুটা পুট করে দাও, এই যে 2 পাই, এই যে আর এর ভ্যালু এম ভি সাইন থিটা বাই বি কিউ, এই যে এম ভি সাইন থিটা বাই বি কিউ ইন্টু নিচে এই যে এই ভি সাইন থিটাটা ছিল, তো ভি সাইন থিটা ক্যান্সেল করো, সো ইট উইল বিকাম 2 পাই এম বাই বি কিউ, অ্যান্ড দ্য ফ্রিকোয়েন্সি অফ রিভলিউশন ইট উইল বি বি কিউ বাই 2 পাই এম। একদম সেম, কারণ আমরা আগের থিওরিতেই পড়েছিলাম যে ওর ভেলোসিটির উপরে তো ডিপেন্ড করে না ওর ফ্রিকোয়েন্সি বা টাইম পিরিয়ড, করে কি? করে না। তাহলে ভেলোসিটি ভি হোক আর ভি সাইন থিটা হোক, দ্য টাইম পিরিয়ড অ্যান্ড ফ্রিকোয়েন্সি উইল রিমেইন সেম। সো এই ক্ষেত্রেও কিন্তু ও বৃত্তগতি সম্পন্ন করবে উইথ দ্য সেম টাইম পিরিয়ড, উইথ দ্য সেম ফ্রিকোয়েন্সি। বাট
এই দেখো, এই বৃত্তগতি সম্পন্ন করার সাথে সাথে ওর কিন্তু অ্যালং দ্য ম্যাগনেটিক ফিল্ডও একটা ভেলোসিটি আছে। অ্যালং দ্য ম্যাগনেটিক ফিল্ড ভেলোসিটি কত? ভি কস থিটা। এই ভি কস থিটা আর বি এর মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। বি আর ভি কস থিটা তো প্যারালেল। তো আমরা কি শিখেছি? যদি কোনো আধানের গতিবেগ চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে হয় তাহলে কোনো লরেন্স ফোর্সও এক্সপেরিয়েন্স করবে না। একদম ফার্স্টেই এটা পড়েছি আমরা, when theta is 0 degree the angle between magnetic field and velocity vector, এটা যদি 0 ডিগ্রি হয় তাহলে কি কোনো ফোর্স এক্সপেরিয়েন্স করে? ম্যাগনেটিক লরেন্স ফোর্স করে না। সো ডিউ টু দিস কম্পোনেন্ট অফ ভেলোসিটি দ্য চার্জ পার্টিকেল উইল নট এক্সপেরিয়েন্স এনি ম্যাগনেটিক লরেন্স ফোর্স। কিন্তু ভেলোসিটিটা তো আছে, তাহলে এই ভেলোসিটি ওকে কী করবে? এই ভেলোসিটির জন্য ও অ্যালং দ্য ম্যাগনেটিক ফিল্ড ট্রাভেল করবে, ও তো আর থেমে থাকবে না। এই ভেলোসিটিটার তো কিছু কন্ট্রিবিউশন থাকবে ওর মোশনে। ও ডিউ টু দিস কম্পোনেন্ট অর্থাৎ ভি সাইন থিটার জন্য ও সার্কুলার মোশন করবে, যার টাইম পিরিয়ড এটা, ফ্রিকোয়েন্সি এটা। কিন্তু ভি কস থিটার জন্য কী হবে? ভি কস থিটার জন্য ও কী করবে? এই যে তোমার ম্যাগনেটিক ফিল্ড, এই ম্যাগনেটিক ফিল্ডে বরাবর ও কী করবে? ট্রাভেল করতে শুরু করবে। তার মানে ওর মোশনটা আলটিমেটলি কেমন হবে দেখো, এখান থেকে ও স্টার্ট করবে, যতক্ষণে ও একটা সার্কেল কমপ্লিট করবে এসে কিন্তু ও আগের পয়েন্টে ফিরবে না, ও একটু উপরে ফিরবে। উপরে মানে অ্যালং দ্য ম্যাগনেটিক ফিল্ড ও একটু উপরে চলে আসবে। পরের বার যখন আবার সার্কেলটা ঘুরবে তখন এসে আরেকটু উপরে শেষ করবে, এরকম এরকম এরকম। ওকে, তো এরকমভাবে ওর মোশনটা কিন্তু চলতে থাকবে। দিস টাইপ অফ মোশন ইজ কল্ড হেলিক্যাল মোশন, অথবা এটাকে হেলিক্স বলে, বা পাথটাকে তুমি বলতে পারো এটা একটা হেলিক্স। হেলিক্যাল পাথ বলতে পারো, হেলিক্সও বলতে পারো, স্পাইরালও বলতে পারো। আশা করি বুঝতে পেরেছো ব্যাপারটা কি। ব্যাপারটা হচ্ছে, তো এটা তো তোমার ম্যাগনেটিক ফিল্ড, দেখা যাচ্ছে এটা তোমার ম্যাগনেটিক ফিল্ড। তো এই ম্যাগনেটিক ফিল্ড অ্যালং দ্য পজিটিভ জেড অ্যাক্সিস, এই প্লেনে পার্টিকেলটা এরকম ঘুরতে শুরু করলো, ধরো এই পয়েন্ট থেকে ঘুরতে শুরু করলো, তো ঘুরে 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 যখন এইখানে এসে ফিনিশ করার কথা, ও কিন্তু ওই প্লেনে আর থাকবেই না, তার উপরে চলে আসবে। কারণ কি, এই অ্যালং দিস ম্যাগনেটিক ফিল্ড ওর একটা ভেলোসিটি আছে হুইচ ইজ ভি কস থিটা। এই ভেলোসিটিটার জন্য ও কী করবে? ওই টাইমে, এই যে টি টাইমে একবার ঘুরতে যে টাইম লাগে ওই টাইমে কিছুটা উপরে উঠে আসবে, তারপরের বার আরও কিছুটা, তারপরের বার আরও কিছুটা, এইভাবে ও এরকম এরকম করে স্পাইরাল মোশন এক্সিকিউট করবে। বোঝা গেল? ওকে, এবার এই যে স্পাইরাল মোশন, এই স্পাইরাল মোশনের পিচ বলে একটা টার্ম আছে। পিচ, পিচ মানে কি বলো তো? পিচ মানে হচ্ছে, এইখানে দেখো, এখানে দেখলে ভালো বুঝতে পারবে। ধরো এটা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, ও এরকমভাবে স্পাইরাল মোশন এক্সিকিউট করছে। এখান থেকে স্টার্ট করছে, মনে করো এরকম শুরু করলো, এইরকম গেল, এই গেল, এইভাবে ট্রাভেল করছে। এবার এই যে এই ডিস্টেন্সটা, অর্থাৎ একটা টাইম পিরিয়ডে এই যে টাইম, এই টাইমেও একবার ঘুরতে ঘুরতে ও যতটা ডিস্টেন্স ট্রাভেল করে অ্যালং দ্য ম্যাগনেটিক ফিল্ড, দিস ইজ কল্ড পিচ। বুঝতে পারলে? সো কী করে বের করা যাবে পিচ? একবার ঘুরতে টাইম লাগে টি, ইন্টু ওই ডিরেকশানে ওর ভেলোসিটি কত? এই ডিরেকশানে ওর ভেলোসিটি হচ্ছে ভি কস থিটা, ইন্টু ভি কস থিটা। ইটস এ কনস্ট্যান্ট ভেলোসিটি, এদিকে কোনো অ্যাক্সেলারেশন বা রিটার্ডেশন কিছু নেই, কারণ এদিকে কোনো ফোর্স নেই ওর উপরে। দেয়ারফোর ইট উইল বি 2 পাই, কোথায় গেল, 2 পাই এম ইন্টু ভি কস থিটা ডিভাইডেড বাই বি কিউ। এটাকে বলে পিচ অফ দ্য হেলিক্যাল মোশন। বুঝতে পেরেছ? তাহলে আমরা কনক্লুড করি, আমরা কি পেলাম? যে যদি কোনো চার্জ পার্টিকেল কোনো ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ঢোকে, পারপেন্ডিকুলারলি যদি ঢোকে, তাহলে পরে ও ইউনিফর্ম সার্কুলার মোশন এক্সিকিউট করে। এই যে এই মোশনটা ইউনিফর্ম সার্কুলার মোশন, ওর ভেলোসিটির ম্যাগনিটিউডের কোনো পরিবর্তন হয় না। সেই সার্কুলার মোশনের রেডিয়াস হচ্ছে এটা, টাইম পিরিয়ডের ফর্মুলা আমরা এই পৃষ্ঠায় করেছিলাম, এই যে টাইম পিরিয়ডের ফর্মুলা, আর এটা হচ্ছে ফ্রিকোয়েন্সির ফর্মুলা। ওকে, টাইম পিরিয়ড বা ফ্রিকোয়েন্সি কিন্তু ওর ভেলোসিটির উপরে ডিপেন্ড করে না। ভেলোসিটি বাড়লে রেডিয়াস বাড়ে, কিন্তু টাইম পিরিয়ড বা ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয় না। আচ্ছা, সেকেন্ড কেসে কি করলাম? যদি ওই কণাটা ম্যাগনেটিক ফিল্ডের সাথে 90 ডিগ্রি, 0 ডিগ্রি বা 180 ডিগ্রি, এই তিনটি ছাড়া অন্য যে কোনো কোণে প্রবেশ করে, তাহলে পরে ওর মোশনটা কীরকম হবে?
ওর মোশনটাকে আমরা কিভাবে স্টাডি করলাম, ওর ভেলোসিটিটাকে আমরা দুটো কম্পোনেন্টে ভাগ করে নিলাম, একটা হচ্ছে অ্যালং দ্য ফিল্ড আর একটা হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য ফিল্ড। ডিউ টু দ্য পারপেন্ডিকুলার কম্পোনেন্ট ও সার্কুলার মোশন করবে এবং সেই সার্কুলার মোশনেরও টাইম পিরিয়ড ফ্রিকোয়েন্সি আগের মতোই। কিন্তু ডিউ টু দ্য প্যারালেল কম্পোনেন্ট মানে প্যারালেল টু দ্য ফিল্ড কম্পোনেন্ট ভি কস থিটা, ও কী করবে, ওই সার্কুলার মোশনটা আলটিমেটলি কী দাঁড়াবে, হেলিক্যাল মোশন, কারণ এই দিকেও ও ট্রাভেল করতে থাকবে, সার্কেলও ঘুরতে থাকবে, ঘুরতে ঘুরতে ম্যাগনেটিক ফিল্ডের দিকেও ও ট্রাভেল করতে থাকবে। দ্যাটস ওয়াই দ্য মোশন অর দ্য পাথ অফ দ্য পার্টিকেল উইল লুক লাইক এ হেলিক্স, এরকম হবে। এবার এই মোশনের পিচ বলে যে টার্মটা আছে, সেই টার্মটা কি, সেটা হচ্ছে একটা টাইম পিরিয়ডে ও অ্যালং দ্য ফিল্ড যত ডিস্টেন্স ট্রাভেল করে। সো দিস উইল বি টি ইন্টু ভি কস থিটা, কারণ এইদিকে ওর ভেলোসিটি ভি কস থিটা আর একবার ঘুরতে ওর টাইম লাগে টি। টি এর এক্সপ্রেশন এটা বসিয়ে দিলে বেরিয়ে যাবে। ওকে 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 তো এবার আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে মোশন অফ চার্জড পার্টিকেলস ইন কম্বাইন্ড ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ডস, ভেলোসিটি সিলেক্টর। আচ্ছা, এই বিষয়টা অ্যাকচুয়ালি অলরেডি আমি একটুখানি বলেছি, হিন্টস দিয়েছি তোমাদের, টোটাল লরেন্স ফোর্সের এক্সপ্রেশনটা যেখানে বলেছিলাম, তো সেটাই কিন্তু আরেকটু একটা স্পেশাল কেস আমরা এখানে ডিসকাস করব, যেটা ভেলোসিটি সিলেক্টর। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তো দেখো বিষয়টা কি, ধরো কোনো একটা জায়গায় ইলেকট্রিক ফিল্ডও আছে, ম্যাগনেটিক ফিল্ডও আছে। এই ধরনের ফিল্ডকে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বলতে পারি। ধরো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে ই, আর ম্যাগনেটিক ফিল্ড ওই জায়গায় আছে হচ্ছে বি। একটা চার্জ পার্টিকেল প্লাস কিউ চার্জ, মানে যার চার্জ হচ্ছে প্লাস কিউ, সে ওই ফিল্ডের মধ্যে ভি ভেলোসিটিতে প্রবেশ করলো। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আছে এখানে, এখানে এই চার্জ পার্টিকেলটা ভি ভেলোসিটিতে প্রবেশ করলো। সো আমরা জানি যে এর উপরে যে টোটাল লরেন্স ফোর্স ক্রিয়া করবে, দ্য এক্সপ্রেশন ইজ কিউ ইন্টু ই প্লাস ভি ক্রস বি। এটা হচ্ছে টোটাল লরেন্স ফোর্স, ওর উপরে এক্সার্টেড হবে, ওর উপরে ক্রিয়া করবে। তো এই ফোর্সটার যা ম্যাগনিটিউড এবং যা ডিরেকশন, সেই অনুযায়ী ওই চার্জ পার্টিকেলটার মোশন হবে, তাই না? এই ফোর্সের যা ম্যাগনিটিউড অ্যাকর্ডিংলি ওর অ্যাক্সেলারেশন হবে, এই ফোর্সটার যা ডিরেকশন অ্যাকর্ডিংলি ওর অ্যাক্সেলারেশনের ডিরেকশন হবে। কথা বোঝা গেল? এবার আমরা একটা সিম্পল কেস নিচ্ছি, হোয়ার ই is perpendicular to B and V is perpendicular to both B and E. একটু বুঝবে আমি বিষয়টা কি বললাম। বিষয়টা হচ্ছে, সোজা কথায় বললে, ই এখানে তিনটা ভেক্টর আছে, তো একটা ই, একটা ভি, একটা বি, দে আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার। ধরো একটা এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর, একটা জেড অক্ষ বরাবর। কথা বোঝা গেল? ইন দ্যাট কেস কি হবে, এই চার্জ পার্টিকেলটার মোশনটা কীরকম হবে সেটা আমরা স্টাডি করতে চাই। ওকে, তো আমরা জানি ওর উপরে যেটা ইলেকট্রিক ফোর্স যেটা এক্সার্টেড হবে, এফ ইলেকট্রিক, সেটা কত, কিউ ই। এটার ডিরেকশন কোন দিকে, ই এর দিকে। যেহেতু চার্জ পার্টিকেলটা আমার পজিটিভলি চার্জ পার্টিকেল, দেয়ারফোর দ্য ডিরেকশন অফ দ্য ইলেকট্রিক ফোর্স উইল বি অ্যালং দ্য ডিরেকশন অফ দ্য ফিল্ড ইটসেলফ। আচ্ছা, আফটার দ্যাট ম্যাগনেটিক লোরেন্স ফোর্স কত, ভি ক্রস বি, কিউ ইন্টু ভি ক্রস বি। ওকে, তো এবার এই ম্যাগনেটিক লোরেন্স ফোর্সটা কোন দিকে হবে, ম্যাগনেটিক লোরেন্স ফোর্সটা হবে হচ্ছে ভি আর বি যে প্লেনে আছে সেই প্লেনের সাথে পারপেন্ডিকুলার। তো ভি আর বি যে প্লেনে আছে সেই প্লেনের সাথে পারপেন্ডিকুলার কিন্তু ই, একটু আগে বলেছি আমি। আচ্ছা, বিষয়টা যদি এইভাবে পরিষ্কার না হয়, আমরা আরেকটা জিনিস করে নেই, দেখো তাহলে আরও ভালো হবে। আমরা ধরে নিলাম যে ধরো ই ইকুয়াল টু আমরা ধরে নিলাম হচ্ছে ই জে, বি ইকুয়াল টু ধরে নিলাম হচ্ছে ইকুয়াল টু বি কে ধরলাম, আর ভি ইকুয়াল টু ধরে নিলাম হচ্ছে ভি আই। দেখো একটু আমরা কি ধরলাম, আমরা ধরলাম যে পার্টিকেলটার ভেলোসিটি যেটা, সেটা হচ্ছে তার ম্যাগনিটিউড হচ্ছে ভি এবং ডিরেকশন হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, তার ম্যাগনিটিউড হচ্ছে ই এবং তার ডিরেকশন হচ্ছে পজিটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে। এবং ম্যাগনেটিক ফিল্ড যেটা, সেটার ম্যাগনিটিউড হচ্ছে বি এবং তার ডিরেকশন হচ্ছে পজিটিভ জেড অ্যাক্সিসের দিকে। তাহলে এরা তিনজন মিউচুয়ালি পারপেন্ডিকুলার। তাহলে ইলেকট্রিক ফোর্স যেটা এফ ই, সেটা কোন দিকে,
এখানে লিখি, হ্যাঁ, ছোট্ট করে, এফ ই হবে হচ্ছে কিউ ইন্টু ই ইন্টু জে, এই ডিরেকশানে। কোন দিকে? ধনাত্মক ওয়াই অক্ষের দিকে, পজিটিভ ওয়াই অ্যাক্সিস। আর ম্যাগনেটিক ফোর্স যেটা, ম্যাগনেটিক লোরেন্স ফোর্স, সেটা কোন দিকে? এটা এখানে বসাও। ভি আমাদের কি ছিল? ভি আই। আর বি আমাদের কি ছিল? বি কে। ওকে, তাহলে এটা এসে গেল তোমার কিউ ভি বি আই ক্রস কে। আই ক্রস কে মানে কি? আই ক্রস কে মানে হচ্ছে মাইনাস জে, ঠিক কি না? তাহলে দেখো, ইলেকট্রিক ফোর্স আসলো কিউ ই জে, আর ম্যাগনেটিক লোরেন্স ফোর্স আসলো কিউ ভি বি মাইনাস জে। তার মানে এই দুটো ফোর্স কিন্তু এক্স্যাক্টলি অপোজিট ডিরেকশনে, একই লাইনে, অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস, কিন্তু অপোজিট ডিরেকশনে, ঠিক কি না? এবার যদি আমরা এই দুটোকে ইকুয়াল করতে পারি, ওর উপরে রেজাল্টেন্ট ফোর্সটাকে বের করি, তাহলে রেজাল্টেন্ট ফোর্স কত? এফ ইকুয়াল টু, এফ লেখো বা এফ টি লেখো, ইকুয়াল টু কত লিখবে? কিউ ইন্টু ই ইন্টু জে মাইনাস কিউ ইন্টু ভি, সো ইউ ক্যান রাইট কিউ ই মাইনাস কিউ ভি বি ইন্টু জে, তাই না? এটা হচ্ছে ওর উপরে রেজাল্টেন্ট ফোর্স। এবার আমরা যদি ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু চেঞ্জ করি, চেঞ্জ করে করে আমরা কিন্তু এমন কন্ডিশনে আসতেই পারি হোয়েন এফ টি ইকুয়াল টু জিরো। এফ টি জিরো মানে কি? কিউ ই ইকুয়াল টু কিউ ভি বি, দ্যাট মিন্স ভি ইকুয়াল টু ই বাই বি। দেখো বুঝতে পারছো কিনা কি করলাম আমি? বিষয়টা হচ্ছে, একটা জায়গায় দুটো ফিল্ড আছে, ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। ওই জায়গায় একটা চার্জ পার্টিকেল, যার চার্জ হচ্ছে প্লাস কিউ, সে ভি ভেলোসিটিতে এন্টার করলো, এবং এই ভেলোসিটি ভেক্টরটা ই আর বি এর দুজনের সাথেই পারপেন্ডিকুলার, এবং ই এবং বি এরাও পারপেন্ডিকুলার। আমি এই জন্য এরকম নিয়েছি, এই যে ভি নিয়েছি আমি ভি আই, ই নিয়েছি ই জে, বি নিয়েছি বি কে। এটা এক্স অ্যাক্সিসের দিকে, এটা ওয়াই অ্যাক্সিসের দিকে, এটা জেড অ্যাক্সিসের দিকে। তাহলে ইলেকট্রিক ফোর্স কোন দিকে হবে? ইলেকট্রিক ফোর্স হবে ওয়াই অ্যাক্সিসের দিকে। ম্যাগনেটিক ফোর্স কোন দিকে হবে? ম্যাগনেটিক ফোর্স হবে নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে। তাহলে একটা ওই পার্টিকেলটার উপরে দুটো ফোর্স, একটা হচ্ছে ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর, একটা ঋণাত্মক ওয়াই অক্ষ বরাবর। ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর কিউ ই, ঋণাত্মক ওয়াই অক্ষ বরাবর কিউ ভিবি। এবার যদি ই আর বিকে আমরা এমনভাবে অ্যাডজাস্ট করি, ই আর বি এর মান যদি এমন হয় যে এই দুটো ফোর্স ইকুয়াল হয়ে যায়, ওর উপরে রেজাল্টেন্ট ফোর্স বের করলাম, এই যে রেজাল্টেন্ট ফোর্স এইটা। তাহলে এই দুটো ইকুয়াল করার মানেটা হচ্ছে যে রেজাল্টেন্ট ফোর্সটা জিরো করা। তাহলে এটা রেজাল্টেন্ট জিরো করা মানে হচ্ছে, তোমার আমার কন্ডিশন আলটিমেটলি কী দাঁড়ালো? দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল ইজ ই বাই বি। বুঝতে পারছো? তার মানে কোনো পার্টিকেল যদি কোনো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে এই ভেলোসিটি নিয়ে ঢোকে, দ্যাট দ্য ভেলোসিটি ইজ ইকুয়াল টু ই বাই বি, ওই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের, ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিচিউড আর ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনিচিউডের যে রেশিও, সেটা হচ্ছে ওর ভি। তাহলে আমরা বলতে পারি যে ওই পার্টিকেলটার উপরে নেট ফোর্স কত হবে? জিরো হবে। দেয়ার উইল বি ফোর্সেস, দেয়ার উইল বি ইলেকট্রিক ফোর্সেস, দেয়ার উইল বি ম্যাগনেটিক ফোর্সেস, বাট দ্য রেজাল্টেন্ট ফোর্স উইল বি জিরো। খুব ইম্পর্টেন্ট কথা এটা। তার মানে ওই পার্টিকেলটার কিন্তু ওই ফিল্ডের মধ্যে কোনো ডিফ্লেকশন হবে না। বোঝা গেল কথাটা? আমি এবার একদম রিয়েল সিচুয়েশনটা বলি, বিষয়টা কি দেখো। সাপোজ এখানে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, যে ইলেকট্রিক ফিল্ডটা মনে করো এই বরাবর, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন ই, ওকে, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর। ধরো পার্টিকেলটা এটা, হুইচ ইজ প্লাস কিউ, চার্জ হচ্ছে প্লাস কিউ, ওই দিকে যাচ্ছে, এটা হচ্ছে ওর ভি ভেক্টরের ডিরেকশন। এরকমই আমি নিয়েছিলাম, দেখো ভি আই, এই যে আই ক্যাপের দিকে, এটা জে ক্যাপের দিকে। আর ধরো ম্যাগনেটিক ফিল্ড যেটা আছে সেটা হচ্ছে এরকম, এই জায়গায় যে ম্যাগনেটিক ফিল্ডটা আছে সেটা হচ্ছে এরকম, অর্থাৎ ভার্টিক্যালি আপওয়ার্ড। ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড মনে করো ভার্টিক্যালি আপওয়ার্ড আছে এই জায়গাটাতে, ওকে, মানে এই বরাবর, এই যে এই যে স্কেচ পেনটা যেদিকে আমি ডিরেক্ট করেছি। এবার এর উপরে যেটা ইলেকট্রিক ফোর্স অ্যাপ্লাইড হবে, হুইচ ইজ কিউই, সেটা এইদিকে হবে, এই যে কিউই ফোর্সটা। আর যেটা ম্যাগনেটিক ফোর্স অ্যাপ্লাই হবে, হুইচ ইজ ভি ক্রস বি, দেখো ভি ক্রস বি করলে কত হয়, এই যে ভি,
এই যে বি, বি উপর দিকে, এই যে দেখো কোন দিকে হচ্ছে, ম্যাগনেটিক ফোর্স কোন দিকে হচ্ছে দেখতে পাচ্ছ, এই যে ভি, এই যে বি, তাহলে ম্যাগনেটিক ফোর্স হচ্ছে তোমার একদম উল্টো দিকে। দিস ইজ ম্যাগনেটিক ফোর্স হুইচ ইজ কিউ ইন্টু ভি ক্রস বি, ঠিক কিনা? তো আমরা যদি ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডকে চেঞ্জ করে করে এমন করতে পারি যাতে এই দুটো ফোর্সের ম্যাগনিটিউড ইকুয়াল হয়ে যায়, তাহলে এই পার্টিকেলটা দেখো, যদি এই ফোর্সটা বড় হয় তাহলে পার্টিকেলের ট্র্যাজেক্টরি এরকম হবে, এদিকে চলে যাবে। যদি এই ফোর্সটা বড় হয় তাহলে পার্টিকেল এইদিকে চলে যাবে, তাই না? কিন্তু যদি এই দুটো ফোর্স ইকুয়াল হয় তাহলে পার্টিকেলের ট্র্যাজেক্টরির কিন্তু কোনো চেঞ্জ হবে না, ইট উইল কন্টিনিউ টু মুভ অ্যালং দ্য স্ট্রেট লাইন, ও আনডিফ্লেক্টেড বেরিয়ে যাবে ফিল্ড থেকে। কথা বুঝতে পারছো? দিস কনসেপ্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট জানো? তার কারণ হচ্ছে, ধরো তোমার কাছে অনেকগুলো পার্টিকেল আছে, ডিফারেন্ট ডিফারেন্ট ভেলোসিটির পার্টিকেল, বাট ইউ ওয়ান্ট এ পার্টিকুলার ভেলোসিটি, একটা পার্টিকুলার ভেলোসিটির পার্টিকেল তোমার দরকার কোনো একটা ধরো নিউক্লিয়ার রিয়াকশন ঘটানোর জন্য। তাহলে তুমি সিলেক্ট করবে কিভাবে? যে এই যে তোমার ভেলোসিটিটা ধরো এটা তোমার দরকার, তো তুমি ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডকে এমনভাবে এখানে, মানে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড এমন ম্যাগনিটিউডের ইলেকট্রিক আর ম্যাগনেটিক ফিল্ড এখানে প্রয়োগ করবে যার রেশিওটা হচ্ছে তুমি যে পার্টিকেলটা চাও তার ভেলোসিটির ইকুয়াল। তাহলে কি হবে? এখানে ধরো অনেক পার্টিকেল আসছে, ডিফারেন্ট ডিফারেন্ট ভেলোসিটি নিয়ে আসছে, তাদের মধ্যে শুধুমাত্র এই পার্টিকেলগুলোই যাদের ভেলোসিটি হচ্ছে E/B এর ইকুয়াল, তারাই একমাত্র এই ফিল্ডের মধ্যে দিয়ে স্ট্রেইট বেরোতে পারবে, বাকিগুলো কেউ এদিকে চলে যাবে, কেউ এদিকে চলে যাবে। কথা বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছ। এবার তুমি যদি এখানে একটা অবস্টাকল রেখে দাও, অবস্টাকল রেখে তুমি এই জায়গাটাতে একটা হোল করে দাও, পার্টিকেলগুলোকে ঢোকার জন্য এখানে একটা হোল করে দাও, ঠিক এর এক্স্যাক্টলি অপোজিটে অ্যালং দ্য স্ট্রেট লাইন তুমি আরেকটা হোল করে দাও, তাহলে এখানে অনেক পার্টিকেল আসছে, এই হোলের ভিতর দিয়ে ঢুকছে, ডিফারেন্ট ভেলোসিটি নিয়ে ঢুকছে, কিন্তু এই হোল দিয়ে যারা বেরোবে তারাই হচ্ছে সেই পার্টিকেলগুলো যাদের ভেলোসিটি হচ্ছে E/B, যাদের ভেলোসিটি, যে পার্টিকেলগুলো তোমার প্রয়োজন। কারণ বাকিরা তো ডিফ্লেক্টেড হবে, একমাত্র এই ভেলোসিটির পার্টিকেলগুলোই ডিফ্লেক্টেড হবে না, তারা সোজা যাবে, সেই জন্য ওরা এই ছিদ্র দিয়ে বেরিয়ে যাবে, বাকিগুলো এখানে ওয়ালে ধাক্কা খেয়ে যাবে, ঠিক কি না? দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড ভেলোসিটি সিলেক্টর অ্যারেঞ্জমেন্ট। এই যে থিওরিটা আমি বললাম, এটাই হচ্ছে ভেলোসিটি সিলেক্টর, মানে একটা পার্টিকুলার ভেলোসিটিকে তুমি সিলেক্ট করতে পারবে বাই দিস প্রিন্সিপল। বুঝতে পেরেছ কেন দরকার পার্টিকুলার ভেলোসিটি? ধরো একটা পার্টিকুলার নিউক্লিয়ার রিয়াকশন ঘটাতে হবে, তো একটা নিউক্লিয়ার রিয়াকশন ঘটাতে গেলে যে পার্টিকেল দিয়ে হিট করতে হয় নিউক্লিয়াসকে, সেই পার্টিকেলের কিন্তু একটা কাইনেটিক এনার্জি থাকতে হয়। সেই কাইনেটিক এনার্জিটা বেশি হলেও রিয়াকশনটা হবে না, কম হলেও রিয়াকশনটা হবে না। একটা ফিক্সড কাইনেটিক এনার্জি থাকলে তবেই ওই রিয়াকশনটা হবে। তো সেই ফিক্সড কাইনেটিক এনার্জির জন্য ফিক্সড ভেলোসিটি দরকার। তো সেই ভেলোসিটিটা কিন্তু আমরা এইভাবে মানে সিলেক্ট করতে পারি। ধরো তোমার কাছে অনেক পার্টিকেল আছে, তাদের কারো ভেলোসিটি বেশি, কারো কম, কিন্তু তার মধ্যে থেকে একটা ভেলোসিটি তোমাকে পিক করতে হবে। তো সেটাকে পিক করবে কিভাবে? দিস ইজ দ্য ওয়ে। দ্যাটস ওয়াই দিস অ্যারেঞ্জমেন্ট ইজ কল্ড ভেলোসিটি সিলেক্টর অ্যারেঞ্জমেন্ট। কথা বোঝা গেছে? ওকে ওকে, তো আজকে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে মেইনলি লরেঞ্জ ফোর্স এবং মোশন আন্ডার লরেঞ্জ ফোর্স। তো এখানে আমি একটু সামারি করে দিচ্ছি কী পড়লাম। আমরা পড়লাম ম্যাগনেটিক লরেঞ্জ ফোর্স কি, ইলেকট্রিক লরেঞ্জ ফোর্স কি, টোটাল লরেঞ্জ ফোর্স কি। ম্যাগনেটিক লরেঞ্জ ফোর্স যদি শুধু থাকে সেই ক্ষেত্রে কোনো আহিত কণার গতি, চার্জ পার্টিকেলের মোশন কেমন হয়, দুটো কেস পড়লাম। যদি ভি পারপেন্ডিকুলার টু বি হয় তাহলে সার্কুলার মোশন হয়, আর যদি ভি নট পারপেন্ডিকুলার টু বি হয় তাহলে পরে হেলিক্যাল মোশন হয়। হয়ে গেল। আর যদি আরেকটা যেটা থার্ড কেস এখন যেটা পড়লাম সেটা হচ্ছে যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড যদি থাকে, ধরো ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড একসাথে কম্বাইন্ড ফিল্ড, তো সেই ক্ষেত্রে চার্জ পার্টিকেলের মোশন কীরকম হবে। তো সেই ক্ষেত্রে ও দুটো ফোর্স এক্সপেরিয়েন্স করবে, সেই দুটো ফোর্সের মধ্যে যে মিউচুয়াল রিলেশন তার উপরে ডিপেন্ড করবে অ্যাকচুয়ালি ওর মোশনটা কেমন হবে। রেজাল্টেন্ট ফোর্স যেরকম হবে সেরকম ওর মোশন হবে, ফোর্স অ্যাকর্ডিং টু দ্য ফোর্স ওর অ্যাক্সেলারেশন হবে, তাই না?
তারপরে আমরা এইটারই একটা স্পেশাল কেস ডিসকাস করলাম, যে ক্ষেত্রে কিনা ই, ভি অ্যান্ড বি এই তিনটা ভেক্টর মিউচুয়ালি পারপেন্ডিকুলার। এই তিনটা ভেক্টর যদি মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয়, তাহলে এরকম একটা সিচুয়েশন অ্যারাইজ করতে পারে ওয়ার বা হোয়েন দ্য নেট ফোর্স অন দ্য পার্টিকেল ইজ জিরো। বুঝতে পেরেছো? তো নেট ফোর্স যদি জিরো হয়, সব নেট ফোর্স কখন জিরো হবে তার কন্ডিশন হচ্ছে এটা, ভি ইকুয়াল টু ই বাই বি। তো এই কনসেপ্টটাকে আমরা ভেলোসিটি সিলেক্টর হিসাবে ইউজ করতে পারি। কিভাবে সেটাই আমরা এখানে দেখলাম, যে আমার কাছে যদি মাল্টিপল পার্টিকেলস থাকে যাদের ভেলোসিটি ডিফারেন্ট, তাদের মধ্যে আমি যদি একটা পার্টিকুলার ভেলোসিটিকে পিক করতে চাই, দেন হোয়াট শুড আই ডু? আমাদের এরকম মিউচুয়ালি পারপেন্ডিকুলার ফিল্ড অ্যাপ্লাই করতে হবে। এখানে যেরকমভাবে দেখানো হয়েছে এরকমভাবে ফিল্ড অ্যাপ্লাই করো। ফিল্ড অ্যাপ্লাই করলে দেখা যাবে যে যাদের ভেলোসিটি ই বাই বি তারাই একমাত্র স্ট্রেইট যাবে, বাকিরা ডিফ্লেক্টেড হয়ে যাবে। সো দিস ইজ কল্ড ভেলোসিটি সিলেক্টর। তো এই ছিল আজকের ডিসকাশন। এর পরের দিন আমরা কি করব, আমরা আজকে যে কনসেপ্টগুলো আমরা মানে অর্জন করলাম, মেইনলি যেটা ওই যে সার্কুলার মোশনের কনসেপ্টটা, অর্থাৎ হোয়েন ভি ইজ পারপেন্ডিকুলার টু বি, তখন আমরা জানি যে চার্জ পার্টিকেলটা সার্কেলে ঘোরে। তো সেই কনসেপ্টটাকে ইউজ করে যে যন্ত্রটা তৈরি হয়েছে, যেটার নাম আমি বলেছি সাইক্লোট্রন, সেটা আমরা ডিটেলসে পড়ব। সাইক্লোট্রনের উপরে আমি একটা আলাদা সেপারেট ভিডিও করব। ওকে, তো আজকের জন্য এটুকুই। এটাকে ভালো করে তোমরা প্র্যাকটিস করে নেবে, তাহলে সাইক্লোট্রনটা বুঝতে সুবিধা হবে। ওকে, দ্যাটস অল ফর টুডে।